পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের দাবি, বলছে ইসলামী আন্দোলন ও জামায়াত। পিআর চাওয়া উদ্দেশ্যমূলক, জবাব রিজভির। সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় রণক্ষেত্র আসন ফিরে পেতে বাগেরহাটে আজ অবস্থান কর্মসূচি। রাষ্ট্র নির্বাচনের প্রচারে সরগরম ক্যাম্পাস, ভোটারদের কাছে ছুটছেন স্বতন্ত্র প্রার্থীরা। উৎসবমুখর ভোট আয়োজনের চেষ্টায় সিট। 1 মাস ব্যবধানে দেশে স্বর্ণের দাম ভরিতে 10,000 টাকা বাড়ালো বাজুস। দাম বাড়ানোর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ক্যাবের। 15 বছরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। কুয়াকাটা পৌরসভায় খোলা জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে জনস্বাস্থ্য। ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক আরব নেতাদের। আরব ইসলামী শীর্ষ সম্মেলনের রুদ্ধদ্বার বৈঠক। এবং এশিয়া কাপে টিকে থাকার মিশনে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির জায়াদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে, সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী আন্দোলন। সোমবার রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলা শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দল দুটির নেতারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। কিছুদিন ধরেই আলোচনা চলছিল পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বেশ কয়েকটি ইসলামী দল। অবশেষে সোমবার আলাদা সংবাদ সম্মেলনে একই দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হলেও সরকার ভ্রুক্ষেপ করছে না। তাই দাবি আদায়ে বেশ কয়েকটি দলকে সাথে নিয়ে যৌথ আন্দোলন কর্মসূচিতে যাচ্ছেন তারা। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। এদিকে একই দাবিতে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। 5 দফা দাবিতে দেশব্যাপী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ সময় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন থেকে জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসর 14 দলকে নিষিদ্ধের দাবি জানানো হয়। জাতীয় পার্টি সহ জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। বিচারের আওতায় জনগণের ম্যান্ডেট না নিয়ে কোনো কিছু করতে গেলে তা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে যত বিলম্ব হবে দেশ ততই বাধাগ্রস্ত হবে। আর 71 বিরোধী একটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি সুপরিকল্পিত উদ্দেশ্য হাসিলের অংশ বলে মনে করেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন উৎপাদনে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে বিএনপি, যেখানে প্রতিবন্ধিতা, ধর্ম, বর্ণ কোনো বাধা হবে না। সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না। আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি। পরে প্রশ্নের জবাবে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। এ নিয়ে বিলম্ব হলে দেশ বিপদগ্রস্ত হবে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে
মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে রাজধানীর বারিধারায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন অভিযোগ করেন, দেশে কিছু রাজনৈতিক দল ধর্ম বিক্রি করছে। বাংলাদেশে একটি ইসলাম বিক্রি করা দল আছে, আপনারা সবাই জানেন আমি কি বলতে চাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ইসলামিক কোনো দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল বয়ে আনে না। আনুপাতিক নির্বাচন যেগুলো, আপনাদের যে এতদিন আন্দোলন গেল, এত কিছু হলো, 16-17 বছর, হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে, আপনারাও করেছেন। সেদিন তো এই প্রসঙ্গ তোলেন, আজকে এটা এত বড় হলো কেন? অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ ফারুকীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বর্তমানের সংবিধান দিয়ে জনগণের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা প্রতিফলিত হবে। জাতীয় যুব শক্তির আয়োজনে সোমবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা একনায়কতন্ত্র কায়েমের জন্য সংবিধানকে বারবার ব্যবহার করেছে। সংবিধান সংস্কার নয়, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি কোনো জোটে যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যে সংবিধান বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে, এমন একটা সংবিধানই আমরা প্রত্যাশা করি। এবং এই সংবিধান আমরা যদি নতুন করে লিখতে না পারি, তাহলে পূর্বের সংবিধানে এত সব চাওয়াকে আমরা গ্যারান্টি করতে পারবো না। যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে, কোর্ট সেগুলোকে বাতিল করার অথরিটি রাখেন। যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার ৭২-এর বেসিক স্ট্রাকচার হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে আছে। ফরিদপুরের ভাঙায় সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধের পর থানা উপজেলা পরিষদে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। পরে বিক্ষোভকারীরা উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেয়। এদিকে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল থেকে সরে এসে আজ থেকে অবস্থান কর্মসূচি পালন করবে এলাকাবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে শায়লা খানের রিপোর্ট। এক সপ্তাহ থেকে ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ করছে ফরিদপুরবাসী। সোমবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামরদি ও ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে ফরিদপুরের ভাঙা উপজেলা পরিষদ, ভাঙা থানা ও হাইওয়ে থানা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে আন্দোলনকারীরা ভাঙা উপজেলার বাস স্ট্যান্ড এলাকা অবরোধ করে। ভাঙা উপজেলার আলগি ও হামরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। আমাদের একটাই দাবি, আলগি হামরদিকে ভাঙার সাথে সংযোগ করে দেখ। আমাদের এই দাবিতে আমরা রাজপথে আছি। অবরোধ চালাইছি, চলবে। যখন আমাদের অগ্রাধিকার ফেরত না দিবে তখন আমরা এই আন্দোলন বন্ধ করব না। অবরোধে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে মহাসড়ক অবরোধ করায় রোববার রাতে ভাঙা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে 190 জনকে আসামি করে মামলা করেছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।
আন্দোলন বন্ধ হবে না। প্রশাসন যে আশ্বাস দেয় আপনার আন্দোলন তুলে নেন, আপনাদের ব্যাপারটা আমরা দেখবো, আমাদের পজিটিভ দিক দেখাবে, প্রশাসন তো আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জেলাবাসী। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি, তবে শহরে দোকানপাট খোলা রয়েছে। এ জেলায় আগামী দুদিনও অর্ধবেলা হরতাল পালন হবে। একটি জেলায় একটি আসন বিলুপ্ত ঘোষণা করা হলো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে 3 দিন ডাকা হরতাল আজকে প্রথম দিন চলছে। আজকে প্রথম দিনের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি বিলুপ্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই আন্দোলনে নামেন এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনা করতে লিখিত আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি। ডাকসু 2025 নির্বাচন কেন্দ্রিক স্বচ্ছতার উদ্দেশ্যে কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করার জন্য আবেদন করেন তিনি। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা। 3389 ভোট পেয়ে ভিপি প্রার্থী হিসেবে পরাজিত হন উমামা। জমজমাট নির্বাচনের আবহ রাজশাহী বিশ্ববিদ্যালয়। একাধিক প্যানেলের প্রচার প্রচারণায় ক্যাম্পাস এখন প্রাণবন্ত। থেমে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছুতে নজর দেওয়া হচ্ছে যাতে ভোট হয় উৎসব মুখর। কাজী শাহেদের প্রতিবেদন। প্রচার প্রচারণায় জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের বাইরেও ভোটের লড়াইয়ে জোটবদ্ধ একাধিক প্যানেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 3 সমন্বয়কের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, গণতান্ত্রিক ছাত্র জোটের গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্র ইউনিয়নের একাংশের অপরাজয় 71, অপ্রতিরোধ 24, ইউনাইটেড স্টুডেন্ট ডেমোক্রেটিক ফোরামের সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও শিক্ষার্থীদের পক্ষে স্বতন্ত্র শিক্ষার্থী জোট ভোটের মাঠে। খেজুর ভিত্তিক সংগঠনগুলো তাণ্ডব, তো এটা যেন আর কায়েম না হয়। রাকসুর গঠনতন্ত্র সংশোধন সহ রাকসুকে নিয়মিত করা, ছাত্র শিক্ষক সম্পর্ক জোরদার করা, নারী এবং পুরুষ শিক্ষার্থীদের অধিকারের ভারসাম্য আনা সহ বিশ্ববিদ্যালয়ের আবাসিকতা, খাদ্য সমস্যা সহ বেশ কিছু সমস্যা এবং এর সমাধানের ভাবেই আমরা আর কি আমার ইশতেহার। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বৃহত্তর প্রবলেম আছে যেটাকে আমরা মাদার্স অফ অল প্রবলেমস বলতেছি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন আবাসিকতা নেই। তো এইটা নিয়ে আমাদের একটা দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান করার ইচ্ছা আছে। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে একাডেমিক ভবনে। 17টি হলের জন্য 8 থেকে 9টি একাডেমিক ভবন প্রস্তুত করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা এখন একাডেমিক ভবনে ভোট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। খুব সম্ভব 8 থেকে 9টি আমাদের বিল্ডিংয়ে হয়তো এই ভোট কেন্দ্রগুলো স্থাপিত হবে। শিক্ষার্থীরা যাতে দিনে রাতের প্রচার চালাতে পারেন সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নজর দেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসন সবার সাথে আমরা মিটিং করেছি এবং তারাও আমাদেরকে যথার্থভাবে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। 25 সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ, ভোট গণনায় বিশৃঙ্খলা এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 1 মাসের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে 10,000 টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। সংগঠনটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে বাড়তি দর নির্ধারণের কথা বলেও দর নির্ধারণের এই পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জুয়েলারি সমিতির সিদ্ধান্তে স্বর্ণের দর ওঠানামা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। ফাহিম ইউসুফের বিশেষ রিপোর্ট। চলতি বছরেই বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে 52 বার, তার মধ্যে 34 বারই বেড়েছে দাম। আর সবশেষ চলতি মাসে সোনার দাম ভরিতে বাড়ালো
10,000 টাকা। 22 ক্যারেট স্বর্ণে এবছর দাম প্রায় 34% বেড়ে দাঁড়িয়েছে 1,85,947 টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে বাজুস স্বর্ণের এ দর নির্ধারণ করলো? কেনই বা এত বারবার পরিবর্তন? যখন ফেডারেল রিজার্ভ রেট কাট করার ডিক্লারেশনটা দেয়, আলটিমেটলি হয় কি গোল্ডের দিকে মানুষ ঝুঁকে যায়। তো ওই কারণে গোল্ডের দামটা ইনস্ট্যান্ট বেড়ে গেছে। যখন তারা রেটটা বাড়ায় তখন আমাদের এই বাজুসের দায়িত্ব হয়ে যায় সেলিং প্রাইসটা আমাকে অ্যাডজাস্ট করতে হয়। আবার যখন তারা লোকাল মার্কেটে কমে যায় তখন আমরা এটাকে কমাতে বাধ্য হই। এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রসেস। তবে বাজুসের এমন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে মূল্য নির্ধারণের প্রক্রিয়া উন্মুক্ত হওয়া উচিত। বাংলাদেশের স্বর্ণের বাজারের মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা স্বচ্ছ নয়। এখানে বাজুসের পক্ষ থেকে স্বর্ণের যে মূল্য নির্ধারিত হয়ে থাকে, আমরা গবেষণা করে দেখেছি যে আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে বাজুসের নির্ধারিত মূল্যের অনেক সময়ই আমরা সম্পর্ক দেখতে পাই না। 2012 সালের আগেও কেন্দ্রীয়ভাবে স্বর্ণের দর নির্ধারণ হতো না। ব্যবসায়ীরা দর নির্ধারণ করে আসছিলেন নিজেদের মতের ভিত্তিতে। 2012 সাল থেকে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে স্বর্ণের দর নির্ধারণ শুরু করে বাজুস। শুরু থেকেই বাজুসের স্ট্যান্ডিং কমিটি নিজেদের সদস্যদের দিয়ে তৈরি। কোনো ক্ষেত্রে অভিজ্ঞ দু একজন সদস্যের বাইরে থেকে হলেও ছিল না সরকার বা প্রশাসনের কোনো অংশ। ফলে প্রশ্ন উঠছে, একটি সংগঠন কিভাবে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে ভোক্তা স্বার্থে কাজ করবে? ভোক্তা স্বার্থের কথা মাথায় রেখে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত জানিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বেসরকারি একটি সমিতির নির্ধারিত মূল্য প্রকৃত বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি এখন প্রশ্ন। গোল্ডের সাথে আমাদের যেহেতু আমাদের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমার যেটা ধারণা যে তারা যে মূল্য নির্ধারণ করে এটি একটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার। 2023-কে যদি বেস ইয়ার ধরা হয় তাহলে তার থেকে কিন্তু 1.5 গুণ বেড়েছে ডলারের মূল্য, কিন্তু গোল্ডের দাম 2.5 গুণের বেশি বেড়েছে। তো এটা তো অস্বাভাবিক। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও এনবিআর এর সহযোগিতায় স্বর্ণের মূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনরায় যাচাই করার কথা জানান ক্যাবের চেয়ারম্যান। এখানে যদি কোনো অস্বচ্ছতা থাকে তাহলে অবশ্যই সরকার এখানে আমি আশা করব ইন্টারভেন করবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর 182 সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। একই সঙ্গে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে ও এক পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর থেকে ভিন্ন 3টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে কর অঞ্চল 16-এ কর্মরত যুগ্ম কর কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদিকে গাজীপুরের কর পরিদর্শক কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাজধানীতে ডিজে পার্টির আড়ালে অভিজাত পরিবারের সন্তানরা জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এই চক্রের মূল হোতা ও সহযোগীরা। উদ্ধার করা হয়েছে রেকর্ড পরিমাণ এমডিএমএ, কুশ ও অন্যান্য পার্টি ড্রাগ। ফজলে আদিত্যর রিপোর্ট, আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। উঠতি বয়সী উচ্চবিত্ত পরিবারের তরুণেরা মেতে উঠেছে ভিনদেশি সংস্কৃতিতে। এ উচ্ছৃঙ্খল সংস্কৃতিতে প্রতিনিয়ত হচ্ছে সামাজিক অবক্ষয়। ডিএনসির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে একাধিক উচ্চবিত্ত পরিবারের তরুণ। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টির আড়ালে এমডিএমএ, কুশ, গাঁজা ও কিটামিন সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে 317 পিস এমডিএমএ ট্যাবলেট বা মলি, যা এ ধরনের মাদক উদ্ধারের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি উদ্ধার করা হয় কুশ, গাঁজা ও নগদ অর্থও। তো এমডিএমএ যেহেতু পার্টি ড্রাগ, আপনারা জানেন পার্টি কারা করে, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে মূলত তারাই পার্টি করে। আমাদের দেশে যেখানে মানে ক্যানাবিস বা গাঁজা যারা সেবন করে বা ফেন্সিডিল যারা খায় তারা সাধারণত ওইভাবে পার্টি করতে যায় না, কিন্তু সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয় তখন তারা এমনভাবে অ্যারেঞ্জ করে, এটা একটা মানে ক্যামোফ্লেজ অবস্থায় করে, এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, যুক্তরাজ্য থেকে কুরিয়ার পার্সেলের মাধ্যমে এই পার্টি ড্রাগ দেশে আনা হয়।
পরে তা ডিজে পার্টি এবং উচ্চবিত্ত সমাজে ছড়িয়ে দেওয়া হতো। গ্রেপ্তারকৃতরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে চালাতো এ ব্যবসা। এটা অপরিচিত একটা ড্রাগ ছিল আমাদের এখানে, যেহেতু 19 সালে একবার উদ্ধার করা হয়েছে, তারপরে অনেকদিন পরে আবার আমরা এটা ট্রেল করে ধরতে পারলাম। সেই আগের অভিজ্ঞতাটা এবার আমাদের কাজে লেগেছে। আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো সম্বন্ধে যেন মানুষ সচেতন থাকে। ডিজে পার্টির আড়ালে তরুণদের এমন অপরাধে জড়িয়ে পড়া বড় ধরনের সামাজিক অবক্ষয় বলছেন আইন প্রয়োগকারী সংস্থা। এই সংকট মোকাবিলায় পারিবারিক নজরদারিতে গুরুত্ব দিচ্ছেন তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদের পানি, ফলে তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের আমন ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, ক্ষতিগ্রস্তদের সহায়তার সরকারি কোনো উদ্যোগ দেখেছেন কিনা, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমার 9 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলের যে মৌসুমি ফসল এবং আমন ক্ষেত, সেগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে। যার ফলে কৃষক যারা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। তারা বলছেন যে তারা কিছুদিন আগেই কিন্তু এই আমন ক্ষেত করেছে এবং সে সময় কিন্তু আসলে বৃষ্টি ছিল না, তারা কিন্তু সেচ দিয়ে আমন আবাদ করেছে, যার ফলে তাদের কিন্তু অতিরিক্ত আসলে খরচ বেড়ে গিয়েছিল এই আমন আবাদে। এছাড়াও আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যদি আরো 2 থেকে 3 দিন পানি বৃদ্ধি পায় এবং পানি যদি স্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষি খাতে একটা ব্যাপক ক্ষতি হতে পারে। এ বিষয়ে আমি স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী আরো 2 দিন কুড়িগ্রামের যে নদ নদীর পানি, সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং তারা বলছেন যে দুধকুমার এবং তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি আপনাকে যদি দেখাই যে আপনি দেখছেন যে আমন ক্ষেত কিন্তু দেখছেন যে তলিয়ে গেছে, এরকম কিন্তু অনেক ক্ষেত আসলে এই পানিতে তলিয়ে গেছে। এই পানি যদি আসলে স্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষকদের আসলে বড় একটা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি এ বিষয়ে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছেন যে আগামী আরো 17 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরকম যদি আসলে বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু পানি আরো বৃদ্ধি পাবে। এছাড়াও আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে যে তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেনি। তারা বলছেন যে তারা মাঠ পর্যায়ে আসলে কাজ করছেন, যে কি পরিমাণ ফসল আসলে নিমজ্জিত হয়েছে, পরেই আসলে তারা বিস্তারিত জানাতে পারবে। এছাড়াও সব মিলিয়ে কিন্তু কৃষকরা বলছেন যে হঠাৎ এই পানি আসার অসময়ে এই বন্যায় পানি আসার কারণে কিন্তু কৃষকরা আসলে দুশ্চিন্তায় পড়েছেন। যদি পানি স্থায়ী থাকে, সেক্ষেত্রে কিন্তু কৃষিখাতে ব্যাপক একটা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। পার্বণ, এই ছিল কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সর্বশেষ। ধন্যবাদ রানা। দর্শক, কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। নেত্রকোনার গার্মেন্টস কর্মী এক তরুণীকে বিয়ের ফাঁদে ফেলে চীনে নেওয়ার প্রস্তুতিকালে চীনা নাগরিক সহ মানব পাচার চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। এতে প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সহকর্মী জিয়াউর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার সলভ কমলপুরের রুবেল মিয়ার মেয়ে আলফা আক্তার গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে গিয়ে ফাঁদে পড়েন মানব পাচারকারী ফরিদুল ইসলামের। ফরিদুল তাকে চীনা নাগরিক লিহুই হাওয়ের সঙ্গে পরিচয় করিয়ে প্রতারণার মাধ্যমে কোর্ট ম্যারেজের কাগজপত্র তৈরি করেন। পরে আলফাকে গাজীপুরের বাসায় নজরবন্দি রেখে চীনে নেয়ার প্রস্তুতি চালায়। 14 সেপ্টেম্বর রাতে আলফা তথাকথিত স্বামী ও দালাল সহ গ্রামে আসলে পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ হয়। এ সময় পুলিশকে খবর দিলে পরের দিন আলফা সহ 3 তরুণীকে উদ্ধার করে। আটক করা হয় চীনা নাগরিক লিহুই সহ 3 জনকে। এ ঘটনায় আলফার বাবা আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে। আমার মেয়ের চীনের সাথে বিবাহ দিতে চাইছি, এটা আরো 2-3 জন মেয়েরও একসাথে আলাদা বাসায় ফ্ল্যাটে রাখছে, আর কথা বলার লাগে নিষেধ করছে। তখন এটার লাগে আমি থানায় তারা জিজ্ঞাসার জন্য আমি পাঠাইছি। প্রলোভনে পড়ে প্রতারণার জালে আটকে যায় ভুক্তভোগী তরুণীরা। এই চক্রের বিষয়ে তেমন কিছুই জানে না সহজ সরল তরুণীরা। ও যে গেছে মানে পাসপোর্ট টাসপোর্ট করছে, তারপরে ভাইয়ের
মানব পাচারের এমন প্রতারণায় সচেতন মানুষও হতবাক। তাদের মতে এখনই এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে মানব পাচারকারীরা। এই মেয়েদেরকে আসলে প্রলোভন দেখিয়ে নানাভাবে এই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে। এটা অনেক দিন ধরেই চলছে। রূপলাসন দেখায় বলে ওই দেম সেই দেম, তুমি বিদেশ গেলে টাকা হাইবা, এবার দুদিন নেই গা। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার। আর তাদেরকে মূলত প্রলোভন দেখায়, ব্যবসায়িক কাজের প্রলোভন দেখায়। কাউকে আপনার হোটেলে কর্মচারী হিসাবে নিয়ে যাওয়ার জন্য, কাউকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে, কাউকে আপনার মানে বিয়ে করছে এই প্রলোভন, ফ্রড কাগজপত্র তৈরি করে বিয়ের চাইনিজ কিছু কাগজপত্র দেখায় এদেরকে নিয়ে যায়। তো এই তথ্য দিয়ে আমরা তাদেরকে আটক করি। আটক করার পরে একদম চীনা নাগরিকের মধ্যে আছে। মানব পাচার রোধে সরকারের জরুরি ও কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় এখনো গড়ে ওঠেনি কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিনই পৌর এলাকার 80 থেকে 90 টন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। KM শাহাবুদ্দিন সাহেবের তথ্য ছবিতে জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। প্রায় 13 বর্গ কিলোমিটার বিস্তৃত কুয়াকাটা পৌরসভা। খ শ্রেণীর এই পৌরসভার 9টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় 20,000। প্রতিদিন বাড়িঘর, হাসপাতাল ও ক্লিনিকের 80 থেকে 90 টন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের। দুর্গন্ধে নাক চেপে যাতায়াত করতে হচ্ছে পর্যটক সহ স্থানীয়দের। আধুনিক ডাম্পিং এর ব্যবস্থা করা হয়, তাহলে রোগ ব্যাধি থেকে শুরু করে শিশুরা, বিভিন্ন রকম পর্যটকটা কুয়াকাটা এসে স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করতে পারবে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক যে এত দূর থেকে আসার পর আমরা এরকম একটা পরিবেশ কখনো আশা করি নাই। পর্যটক এলাকা হিসাবে এটা আসলে আশা করা যায় না। এখানে বর্জ্য ব্যবস্থাপনা যদি একটু ভালো করা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাহলে আশা করি সকল পর্যটকদের জন্য অনেক ভালো হয়। দীর্ঘদিন ধরে আমরা এই ময়লার কবলে অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন দুর্গন্ধ ভুগতে আছি এবং মনে করেন অনেক মশা মাছি জন্ম হয়। এই পৌরসভার জন্য বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করা হলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুতই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করার কথা জানান এই কর্মকর্তা। সিটিসিআরপি প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে 45 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছি। যখন আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়িত হয়ে যাবে, কুয়াকাটা ট্যুরিজমও অনেকাংশে বিকশিত হবে। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন সচেতন নাগরিকরা। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। অভিযোগ রয়েছে পর্যাপ্ত ওষুধও পাওয়া যাচ্ছে না। ছোটন সাহার তথ্য ছবিতে আবারও জানাচ্ছেন শরীফ হোসেন। টানা বৃষ্টি আর ভ্যাপসা গরমে ভোলায় নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে শিশুদের জন্য 60টি শয্যা থাকলেও রোগী রয়েছে 1.5 শতাধিক। ফলে অনেকেই বাধ্য হয়ে মেঝেতে রেখে করাচ্ছেন চিকিৎসা। শিশু ওয়ার্ডের সামনে থেকে শুরু করে ওয়ার্ডের আশপাশের মেঝেতে রয়েছে 1/2 শতাধিক শিশু রোগী। বেড সংকট সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ স্বজনদের। আমরা কোনো সিট পাইনি, দেখলাম ফ্লোর ভরা। এরপর আমরা কোনো রকম আইসে এখানে বসলাম। এটা আপনার কিনা, যদি আমাদের সব কিছুই বাইরে থেকে কিনা লাগে, তাহলে আমরা এই জায়গায় কেন আসছি? আর এই জায়গায় যে নোংরা অবস্থায় বাচ্চা আসছি সুস্থর জন্য, আপনার এই জায়গায় আমরা নিজেরাই অসুস্থ হয়ে যেতেছি। মানে টাইকে আনছি, টাইকে আনলে হেরা আমাকে ওষুধটা চালাইয়া গেছে, খেজমতটা করছে। রোগী পাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান তাদের। অভিভাবকদের সচেতন হইতে হবে, তাদেরকে একটু বাচ্চাদের যে যখন ঘামে তখন ঘামটা মুছে দিতে হবে। আর যখন ঠান্ডা লাগে, আবার যখন মাঝে মাঝে বৃষ্টি পড়লে তখন খুব ঠান্ডা লাগে, ওই সময় কাপড় ভরায় রাখতে হবে আর একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ঔষধ সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ওষুধপত্র বছর শেষ, নতুন বছরের টেন্ডার হলে ওষুধ আবার চলে আসবে। কিছু স্বল্পতা আছে, কিন্তু যা আছে তা দিয়ে আমাদের চিকিৎসা সেবা চলছে। তার অন্যতম প্রমাণ এই পর্যন্ত আমাদের কোনো মৃত্যুর রেকর্ড নেই। গত এক সপ্তাহে জেলার 6 হাসপাতালে 5 শতাধিক রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
কাতারে হামলা ও ফিলিস্তিনিদের জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ডাকা জরুরি আরব ইসলামী সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দোহায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বলেন, আমাদেরকে সম্মিলিতভাবে এই নির্জলা আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং এ ধরনের সমস্ত অবৈধ কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে। সেখানে তৌহিদ হোসেন বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডের ইসরায়েলের এই বিনা উস্কানির ও অযৌক্তিক হামলা কেবল কাতারের উপর আক্রমণ নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা। তিনি বলেন, বাংলাদেশ মনে করে এই আগ্রাসন ইসরায়েলের বেপরোয়া অভিযানের অংশ, যারা অব্যাহতভাবে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিকতা আইন এবং জাতিসংঘের বহু প্রস্তাবের অশ্রদ্ধা করে চলেছে। ইসরায়েলের পরবর্তী কোনো উস্কানি ও আগ্রাসন প্রতিরোধে সকল ওআইসি দেশের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বলা হয়, সংবাদ বিজ্ঞপ্তিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই সম্মেলনের সভাপতিত্ব করেন। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তোহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইদ স্বাগত বক্তব্য দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মেলনে 24টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাকি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।